আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি কলকাতার হাওড়া ব্রিজ থেকে। যদিও মানুষের মুখে মুখে হাওড়া ব্রিজ নামেই পরিচিত, তবে কাগজে কলমে রবীন্দ্র সেতু হিসেবেই পরিচিত। প্রায় ৮০ বছর আগে ব্রিটিশরা এই সেতুটি তৈরি করেছিল, যেটিতে একটি নাটও ব্যবহার করা হয়নি। শুধু তাই নয়, শুধু নাট নয়, এবং কি এই সেতুর মাঝখানে কোনো পিলারও নেই। সেটি কীভাবে সম্ভব? অর্থাৎ ব্রিটিশদের যে নির্মাণ শৈলী, এই ৮০ বছর পরে এসেও বর্তমান প্রজন্ম তাদের কাছে হার মানবে। শুধুমাত্র দুই পাশে পিলারের উপর এবং নাট বল্টু ছাড়া কিন্তু দাঁড়িয়ে আছে। সেই তথ্যচিত্রে ব্রিজের সকল তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করবো, চলুন দেখতে থাকি। আসসালামু আলাইকুম, শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে নতুন একটি ভিডিও। কলকাতার নাম শুনলেই যে কয়েকটি নাম সবার প্রথমে মাথায় আসে, তার মধ্যে হাওড়া ব্রিজ অন্যতম। বহু চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালে এই সেতুর দেখা মেলে, তা সে বলিউড হোক বা টলিউড। এই সেতু হাওড়া এবং কলকাতার ধীরে ধীরে পরিবর্তনের সাক্ষী। মানুষ গাড়ি গঙ্গার চলাচলের পাশাপাশি কিভাবে শহর কলকাতার উন্নতির পথ ধরে এগিয়ে গেল, তা প্রত্যক্ষ করেছে এই হাওড়া ব্রিজ। ভারতের সমস্ত এলাকা ও সৌধের নাম কোনো না কোনো বিখ্যাত মানুষের নামে দেওয়া। ১৯৬৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। তবে সেই নামকে ছাপিয়ে হাওড়া ব্রিজ লোকের মুখে মুখে এখনও ঘোরে। এই হাওড়া ব্রিজ তৈরির সূচনা লগ্ন থেকেই এর সাথে অনেক গল্প মিশে আছে, যা আজও অনেকেরই অজানা। যখন তৈরি করা হয় তখন এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম ছিল। বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য ৭০৫ মিটার ও লম্বা চওড়ায় রয়েছে ৭১ ফুট। সঙ্গে পথচারীদের জন্য রয়েছে ১৪ ফুট চওড়া ফুটপাত। ইতিহাসে পাওয়া যায় আজকের হাওড়া ব্রিজ যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটি পুরানো সেতু ছিল, যাকে বাংলার মানুষ পুরনো ব্রিজ বলে জানত। সেই সেতুর জায়গায় ১৮৭৪ সালেই ১৭ই অক্টোবর শুরু হয়েছিল এই হাওড়া ব্রিজের নির্মাণ। ১৮৫৫ থেকে ৫৬ সালে ব্রিটিশ প্রশাসন প্রথমে একটি সেতু তৈরির কথা ভেবেছিলেন। সেই মতো তৈরি হয়েছিল কমিটিও। সেই সময়ে নদীর দুপারে জাঁকিয়ে বসেছিল ইংরেজরা। সেতু কমিটির চর্চা করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর চারেক পরে ১৮৫৯ থেকে ৬০ সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ১৮৬২ সালে বাংলার সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নেবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সম্ভবত যাচাইয়ের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয়। তিনি প্রয়োজনীয় নকশা উপস্থাপন করেন, কিন্তু সে সময়েও ব্রিজটি নির্মাণ করা হয়নি। এর ঠিক ৮ বছর পর তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে দেওয়া যাবে না। ফলস্বরূপ ১৮৭১ সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনে হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর উপর ছিল ভাসমান সেতু, নিচে নৌকা, ওপরে পাটাতন, মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা। জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে ২০০ ফুট খুলে দেওয়া হতো। ১৮৭১ সালে বাংলার ছোট লাট যখন হাওড়া ব্রিজ অ্যাক্ট তৈরি করেছিলেন, তখনই সেতু পেরোতে টোল বসানো হয়েছিল। টোলের টাকাতেই চলত সেতু রক্ষণাবেক্ষণের কাজ। ১৮৭১ এর আইন হওয়ার পর স্যার লেসলিকেই সেতু নির্মাণের ভার দেওয়া হয়। ১৮৭৪ সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু। অর্থাৎ ১৮৫৫ সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হয়েছিল ১৯ বছর পর। তবে এই সেতুর কোনো উদ্বোধন হয়নি। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে ১৯৪২ সালে হাওড়া ব্রিজ তৈরির কাজ শেষ হয়েছিল। তবে ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তবে এই বিষয়টিকে সারা বিশ্বের সামনে গোপন রাখা হয়েছিল, কারণ ইতিমধ্যে জাপান পার্ল হারবারে বোমা ফেলেছিল। এই ব্রিজের কথা জানলে যদি এটিকেও টার্গেট করা হয়, সেই ভেবেই ঘটা করে উদ্বোধন না করে ব্রিজটি খুলে দেওয়া হয়। এছাড়াও ব্রিটিশ ভারতে কোনো কিছু তৈরি করতে হলে শুধু কাঁচামাল নয়, পুরো তৈরি প্রোডাক্টটি জাহাজে চাপিয়ে ভারতে আনা হতো, তারপর এখানে এনে জুড়ে দেওয়া হতো। ব্রিজের সরঞ্জাম ইংল্যান্ড থেকে কলকাতা আসার কথা ছিল, সেজন্য প্রয়োজন ছিল ২৬,০০০ টন স্টিল।
তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলায় সেই জাহাজ ঘুরিয়ে নেওয়া হয়। মাত্র ৩,০০০ টন কাঁচামাল ইংল্যান্ড থেকে সাপ্লাই হয়েছিল। বাকি ২৩,০০০ টন কাঁচামাল বা স্টিল সরবরাহ করেছিল ভারতের টাটা স্টিল কোম্পানি। এমনকি নতুন ব্রিজ তৈরির সময়ে স্থানীয় ইঞ্জিনিয়ারদের সাহায্যই কাজ হয়েছিল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও হাওড়া ব্রিজের মতো সুবিশাল ব্রিজ তৈরিতে একটি নাট বল্টও লাগাতে হয়নি। মেটাল প্লেটগুলিকে এমনভাবে বসে চেপে দেওয়া হয়েছে যাতেও কোনো নাট বল্টু স্ক্রু ছাড়াই এত ব্রিজ সফলভাবে জুড়ে দেওয়া গিয়েছে। এছাড়াও হাওড়া ব্রিজের ছবি ভালো করে দেখলে দেখবেন কোনো পিলার বা স্তম্ভ ছাড়াই ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে। এটিকে বলা হয় সাসপেন্ডেড টাইপ ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজ। হাওড়া ব্রিজে প্রতিদিন লাখো লোক হেঁটে অথবা গাড়ি বা বাসে যাতায়াত করেন। তবে হাওড়া ব্রিজ হওয়ার পর প্রথম যুগে কলকাতা ও হাওড়া দুদিক থেকেই লোককে পারাপার করার জন্য ট্রাম ব্রিজের ওপর চলাচল করত। বস্তুত প্রথম যে গাড়িটি ব্রিজে চলছিল সেটি ট্রামই ছিল, তবে বাড়তে থাকা ট্রাফিকের চাপে 1993 সালে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। হাওড়া ব্রিজ সম্ভবত বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। দিনে 1 লক্ষ গাড়ি ও ঘোড়া 1.5 লক্ষ মানুষ হেঁটেই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। 1946 সালে দিনে 27,000 গাড়ি, 1,21,000 পথচারী ও 3,000 গরু গাড়ি নির্মিত হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করত। আদি কলকাতার স্বাদ পেতে হলে একবার না একবার হাওড়া ব্রিজে আসতেই হবে। ব্রিজের ওপরে উঠে গঙ্গার দৃশ্য ভোলার নয়। হাওড়ার দিক থেকে হোক অথবা কলকাতার দিক থেকে হোক, হাওড়া ব্রিজকে দেখতে অসাধারণ লাগে। ইংরেজ আমলে তৈরি হলেও এই ব্রিজটি ভারতীয়দের প্রতীক। হাওড়া ব্রিজ পরিদর্শনের সঠিক সময় হলো ভোরবেলায়। অন্ধকার নামার পরেও এই ব্রিজের আলোকসজ্জা দেখার মতো হয়। দিনের বিভিন্ন সময় এই ব্রিজ বিভিন্ন রূপ ধারণ করে। দর্শক, আমি দেশ পেরিয়ে বিদেশে এই ভিডিওটি ধারণ করেছি বলে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ এই ব্রিজটি বা স্থাপনাটি ইংরেজদের আমলের তৈরি। প্রতিটা স্থাপনায় কোনো না কোনো ইতিহাস বা ঐতিহ্য ঘিরে থাকে, সেটি তুলে ধরা ছিল আমার প্রধান কারণ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।